তুমি তো রাজাকার, তোমাকে মেরে ফেলা উচিত, এক্ষুনি গুলি করা উচিত। একে তুমি সরকারেরটা খাও, সরকারেরটা পড়ো, সাহস কত বড় তুমি সরকার নিয়ে কথা বলো। অবশেষে প্রমাণিত হলো যে আমি কোনো দোষী না, আমার জীবন থেকে কোনো কারণ ছাড়াই 15 মাস শেষ। আজকে আমরা এসেছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী খাদিজাতুল কোবরা, যিনি ডিজিটাল নিরাপত্তা আইনে প্রায় 15 মাস কারাবন্দী ছিলেন। আমরা আজকে শুনতে চাইব, তার কথা শুনতে চাইব। একজন উপস্থাপিকা হিসেবে ডিজিটাল নিরাপত্তা আইনে উপস্থাপনের জন্যই আমি যেহেতু জেলে গিয়েছি, তো আজকে আমি উপস্থাপিকা হিসেবে কাজ করি। আমার নিজের পরিচয়টা আমি নিজেই দেই। আমি খাদিজাতুল কোবরা, জগন্নাথ বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। 3য় বর্ষে 2য় সেমিস্টার নিয়ে পড়াশোনা করছি। 2020 সালে ডিজিটাল নিরাপত্তা আইন নামে একটি কালাকানুনের কারণে আমি 15 মাস জেলে ছিলাম। তুমি তো রাজাকার, তোমাকে মেরে ফেলা উচিত, এক্ষুনি গুলি করা উচিত। একে তুমি সরকারেরটা খাও, সরকারেরটা পড়ো, সাহস কত বড় তুমি সরকার নিয়ে কথা বলো। আমি বললাম, স্যার আমি এরকম কিছু করিনি। আমাকে 7 দিনের সেল পাস করানো হলো। ফাঁসির আসামিদের সাথে ছোট্ট একটা রুমে, এক রুমে 5 থেকে 7 জন থাকতো, সেই রুমে আমাকে পাঠানো হলো। আমি অনেক কান্না করলাম যে স্যার ভুল হয়ে গেছে, এটা সেটা। আমাকে দেয়নি। অথচ এইখানেও তারা আমার সাথে একটা অমানবিক আচরণ করলো, কারণ বাংলাদেশের সংবিধান অনুযায়ী কোনো আন্ডার ট্রায়াল আসামিকে ফাঁসির আসামিদের সাথে রাখা হবে না। কয়টা জিনিসের বিচার চাইবো আমি? 7 দিনের জায়গায় আমার বড় বোন গেল আমার সাথে দেখা করতে। আমি কিছু বলিনি, কান্না করছিলাম। পরে জিজ্ঞেস করলো দেরি হয়েছে কেন। নর্মালি চিঠি ভিতরে একটা ডাক পাঠানো হয় যে দেখার লোক এসেছে, তো ওইটা আমি সাথে সাথে দৌড়ে চলে আসতাম, কারণ আমি জানতাম যে আজকে আমার দেখা করার ডেট। কিন্তু ওই দিন অনেক দেরি হয়ে যায়। আপু 10টার দিকে যায়, তারপরে 2টা বেজে যায়, আমি যাই না। কারণ ওই ফাঁসির আসামিদের আনতে হলে, যেহেতু আমি তখন ফাঁসির আসামিদের সাথে ছিলাম, ওই হিসেবে জেলারের পারমিশন, সুপারের পারমিশন, অনেক কিছু নিয়ে তারপর যেতে হয়। তারপর আপু যে জ্যোতির্ময় স্যারকে বললো, জ্যোতির্ময় স্যার বিভিন্নভাবে হয়তো আইনমন্ত্রীর সাহায্যে আমাকে 5 দিনের দিন বিকাল বেলা লক আপের পরে, রোজার দিন ছিল তখন, আমাকে বের করা হয় এখান থেকে। তারপরে ওবায়দুর স্যার, যে সুপার ওবায়দুর, বের করে জিজ্ঞেস করলো আমাকে যে কি মামলা, কি হয়েছে। পরবর্তীতে সে হয়তো অনেক জায়গা থেকে, তারপর মিডিয়া থেকে তাকে ফোন দেওয়া হয়, সেখানে বলা হয় যে আমি নাকি জেল কর্তৃপক্ষের সাথে খারাপ ব্যবহার করেছি, খারাপ আচরণ করেছি, এই জন্য আমাকে তারা সেলে দিয়েছে। মানে একটা জায়গা আছে যেখানে যে সবাই বসে নামাজ পড়ে, তারপরে লাইব্রেরি আছে, ওইখানে যাচ্ছি অডিটোরিয়ামে। ডেপুটি জেলার ছিল তায়েবা, সে আমাকে ডেকে বললো এখানে কি করছো। স্যার নামাজ পড়তে এসেছি। তোমার নামাজ পড়তে এখানে আসতে হবে না, তুমি ঘরে থাকবা, সবসময় তোমার ওয়ার্ডে থাকবা। জিজ্ঞেস করে বসলাম কেন স্যার। বলে কিছু না, বের হওয়ার দরকার নেই, রুম থেকে একদম বের হইতে যাতে তোমাকে না দেখি। কি করব, কিছু করার নেই, সেখানে সাপোর্ট দেওয়ার কেউ ছিল না, চুপচাপ ঘরে চলে যাই। বের হতাম না, কম, খুবই কম। দেখা আসলে জিজ্ঞেস করতো ডেপুটি জেলার তাইবা, কি কোন পত্রিকায় লেখা আসবে কালকে, কোন পত্রিকাটা কিনবো বলো। কথা বলতাম না, মাথা নিচু করে চলে আসতাম। এরকম করে বিভিন্ন ধরনের মানসিক অত্যাচার। তারপরে যে কিডনির সমস্যা, মেইনলি যেটা নিয়ে কাহিনী, সেটার তো কোনো ট্রিটমেন্ট হয়নি। হসপিটাল কর্তৃপক্ষ এবং জেল কর্তৃপক্ষ মিলে আমার যে রিপোর্টগুলো সবকিছু পাল্টে দেয় এবং বলা হয় যে ওর কোমরে কিছুটা সমস্যা আছে, আর ওর কোনো ধরনের সমস্যা নেই, ও একদম সুস্থ। তো পাপিয়া এরকম যে সে কেন আমার উপর, যে কর্তৃপক্ষের সাথে আমার একটা দ্বন্দ্ব ছিল, তার সাথে কর্তৃপক্ষের অনেক ভালো সম্পর্ক ছিল, সেই সুবাদে সে আমার সাথে অনেক ঝামেলা করার চেষ্টা করেছে। যেহেতু আমি চুপ থাকতাম, আমি কোনো কিছু নিয়ে ঝামেলা করতে যেতাম না, তাই তার সাথে আমি পেরে উঠতে পারিনি। সেও জিজ্ঞেস করতো কি বাসায় বিচার দিয়েছো, কিছু হলেই এত কিসের বিচার, আমরা কি পারি না। আমার কথা আপনিও একজন আসামি, আমিও একজন আসামি, আপনি বিচার করা কে। কিন্তু এই জিনিসগুলো হয়তো ভয়ে বলতে পারিনি। মাঠে বসে আছে ওপেন আসামিদের, পাপিয়া তার দলবল নিয়ে সেজেগুজে তার সাথে যাচ্ছে। তো আমি ডিভিশনে গিয়েছিলাম, লিসেডি মোলাপিসি নামে একটা আসামি ছিল, নাইজেরিয়ান। তো ওর সাথে আমি হেঁটে হেঁটে আসতেছি, বললো কোথায় গিয়েছিলে, বললাম ডিভিশনে। বললো তোমাকে যাতে আর ওইখানে না দেখি। কিছু বলিনি, চুপ করে ওয়ার্ডে চলে গেলাম। সে আমার প্রত্যেকটা জায়গায় রেস্ট্রিক্টেড করে দেয়। আমি কোথাও বেরোতে পারবো না, কোথাও যেতে পারবো না, আমি কার সাথে কি বলি, আমি কোথায় যাই, আমি ফোনে কি কথা বলি, সবকিছু খবর সে রাখতো। মানে এতটা অত্যাচার সে করেছে, শুধু আমার না, প্রত্যেকটা জেলখানার মানুষের উপরে। তারপরে তো কর্তৃপক্ষ বদলি হয়ে যায়, জেলখানার মানুষজন একটু শান্তিতে থাকার দিন শুরু করে আর কি। আমরা মিডল ক্লাস ফ্যামিলি, আমরাও তো হাইফাই কিছু না।
তো অনেক কিছু হিসাব করে আমাদেরকে চলতে হয়। আর বাংলাদেশের মতো একটা দেশে একটা মামলা খাওয়া মানে আপনার পরিবারের যে সম্পদ বলেন বা যতটুকুই থাকুক, পুঁজি থাকুক, সবগুলো শেষ হয়ে যাবে। যেহেতু পুরোটা সময় আমার মা আর বোন দৌড়ায়, দেখা গেছে যে আমার পরিবারে মানে আমাদের এক প্রকার জয়েন্ট ফ্যামিলি, আমরা এক বাসাতেই সবাই থাকি, মানে যার যার রান্নাঘর আলাদা। হয়তো আমার মা আর বোন সারা দিন না খেয়ে ছিল। আমার কোনো চাচি বা দাদি তাদেরকে এক প্লেট ভাত দেয়নি। তো পরবর্তীতে মানে যেখানেই যেত সাহায্যের জন্য, যখনই মামলার ডিটেলসটা কেউ দেখতো সবাই পিছু হটে যেত। একমাত্র জ্যোতির্ময় স্যার হচ্ছে একজন মানুষ, সে যদি না থাকতো আমি আদৌ বের হতে পারতাম কিনা বা এত কিছু হতো কিনা আমি জানি না। স্যার আমাদের অবস্থাটা বোঝার চেষ্টা করেছেন এবং স্যার আমার থেকে মানে আমার পরিবারের থেকে কোনো ধরনের টাকা পয়সা নেয়নি। কিন্তু মামলার যে খরচ, মানে আমার খরচ, মানে আমার ফ্যামিলি আসলে এখনো আর্থিকভাবে মানে এরকম একটা অবস্থায় আছে, প্লাস আমার যে শারীরিক অসুস্থতা, পড়াশোনার খরচ, সবকিছু মিলে আমি আমার পরিবারকে এমন একটা অবস্থায় এসে দাঁড় করিয়েছি যে মানে তাদের একুল-ওকুল এখন কিছুই নেই। অবশেষে প্রমাণিত হলো যে আমি কোনো দোষী না, আমার জীবন থেকে কোনো কারণ ছাড়াই 15 মাস শেষ। যে জেলখানায় যেহেতু পড়াশোনা জানি, কিছুটা মানে বাকিদের থেকে আর কি কিছুটা ফ্যাসিলিটিস পাওয়ার চেষ্টা করেছিলাম, কারণ কিছু তো কাজ থাকে, সব কাজ তো আর হচ্ছে কর্মচারীরা করে না, আসামিদেরকে দিয়ে কিছু কিছু করানো হয়। প্রথম দিনই মানে রাতের বেলা যখন আমি গেলাম, তো ওইখানে যে যখন জেলখানার অফিসে বসলাম, একটা বিড়াল এসে আমাকে আঁচড় দিল। তো আঁচড় দেওয়ার পরে সেই সুবাদে মেডিকেলেই ছিলাম সেই রাতটা। পরবর্তীতে সকালবেলা ফার্মাসিস্টের সাথে কথা হলো, বড় ম্যাম আসলো, জিজ্ঞেস করলো, সবকিছু জানার পরে বললো আচ্ছা তুমি তাহলে এখানে থাকো, এই যে তাদের সাথে একটু হেল্প করবে, মেডিসিন রোগীরা আসবে তাদেরকে ঔষধ দিবে, একটু সাহায্য করবে, লেখালেখি করবে। আমি বললাম আচ্ছা ঠিক আছে। তারপর শুরু হলো জেলখানার আসল অত্যাচার। সেই ভোর 5টা থেকে শুরু করে লক আপ খোলা হয় ভোর 5টার দিকে, আর লক আপ দেওয়া হয়তো মানে সন্ধ্যার বেলা। তো দিন তো ছোট বড় হয়, সে সারাদিন গাধার মতো খাটনি খাটানো হতো, এখানে দৌড়াও ওইখানে দৌড়াও, এটা করো সেটা করো। এক অবস্থায় আর পারছিলাম না, বলছিলাম যে আমাকে দিয়ে সম্ভব না। বাসায় অনেক কান্নাকাটি করতাম যে আমাকে দিয়ে অনেক কাজ করায়, আমাকে দিয়ে ঘর মুছানো, ফ্লোর টাইলস ঘষানো হয়েছে। আমি রাইটার হিসেবে কাজ করেছি, তাও এগুলো করানো হয়েছে, কাজের বুয়ার মতো কাজ করানো হয়েছে। এতদিন বলিনি, কিন্তু একটা কথা কি, জেলখানায় কখনো রোগীদেরকে না ওইভাবে ট্রিটমেন্ট দেওয়া হয় না যতক্ষণ না পর্যন্ত সে মরণের অবস্থায় না চলে যায়। এই নিয়ে হয়তো কথা বলা হবে, কারণ জেলখানা অনেক মানুষ আমার হাত ধরে অনেক অনুরোধ করেছে যে আমাদেরকে নিয়ে পারলে কখনো কিছু করো। আমি হয়তো চেষ্টা করব যে আমি ইন ফিউচার তাদের জন্য কিছু করতে পারি কিনা। দেখা যাচ্ছে যে একটা আসামি মরে যাচ্ছে ভিতরে, তাকে গেট থেকে বের করে দিয়ে বলা হচ্ছে সে তো বাইরে মারা গিয়েছে হসপিটালে। এরকম অনেক কিছু নিজের চোখের সামনে দেখেছি। তো কিডনি স্টোন তাদের কাছে আসলে এরকম বড় কিছু না, চলতেই থাকুক। তারপরে যখন আমার প্রথমবার, আমি বাসায় ভেবেছে যে হয়তো বের হয়ে যাব, হয়তো বের হয়ে যাব, এই করতে করতে যখন 6 মাস, আমার প্রথমবার জামিন হয় ফেব্রুয়ারি মাসে, হয়তো ফেব্রুয়ারি 16 তারিখে আমার জামিনটা স্টে করে দেয় হাইকোর্ট থেকে 14 দিনের জন্য। পরবর্তীতে আমার লয়ার যে জ্যোতির্ময় স্যার, আমার জন্য একজন এঞ্জেল, সে হচ্ছে চাইলো এবং আম্মুকে বলল যে তাহলে ওর ট্রিটমেন্টটা করানো জরুরি। আমি এখান থেকে না করছিলাম যে এখানে আমাকে কে দেখবে, এখানে মানুষ মরে গেলেও কেউ দেখে না, আর আমি অসুস্থ থাকবো আমাকে কে দেখবে। তখন তবুও স্যার, জ্যোতির্ময় স্যার বলল যে না, ওর ট্রিটমেন্টটা হোক, নয়তো ও কতদিন থাকবে। স্যার হয়তো বুঝে গিয়েছিল, বাকিরা বুঝেনি, বা সে হচ্ছে আমার ফ্যামিলিকে হয়তো কান্নাকাটি করছে এর জন্য বলেনি। তো স্যার নিজের থেকে যে সুপ্রিম কোর্টে পারমিশন নিয়ে আসেন যাতে আমাকে বঙ্গবন্ধু মেডিকেলে নিয়ে চিকিৎসা করানো হয়।